ইউরো 2024 দেখবেন কোথায়? টেনশন শেষ। ইউরো আপনাদের সামনে হাজির করছে টি স্পোর্টস। অর্থাৎ ইউরো দেখা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা নেই, তবে কোন দল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে সেখানে অবশ্যই নামগুলো আসবে। স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্স। রিফাত মাসুদ, কে চ্যাম্পিয়ন হবে? একেবারে শুরুতে কোন দলের কি হালচাল সেটা আমরা জানি। একদম শুরুতে কোন দল চ্যাম্পিয়ন হবে ডিরেক্ট প্রশ্ন, খুবই কঠিন। আমার কাছে মনে হয় এবারের ইউরোটা হবে বেশ ওপেন। আপনি যাকেই ফেভারিট ধরেন না কেন তারই টুর্নামেন্ট থেকে বাদ যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যেই নামগুলো জানি বড় বড় নাম তারা ফেভারিট, কিন্তু ফ্রান্সকে এগিয়ে রাখা যায় তাদের দলের কারণে, কিন্তু ফ্রান্সের যে খেলা দেখছি তাতে খুব বেশি ভরসা পাওয়া যাচ্ছে না। আমার এইবার কেন যেন মনে হয় জার্মানি ভালো করবে, এখন কতদূর যাবে এটা জানি না। জার্মানিকে নিয়ে আসলে সবসময় একটা নেগেটিভ ভাইব কাজ করে। লাস্ট কয়েকটা টুর্নামেন্টে বারবার এরকম আউটসাইড নয়েজ পাওয়া যাচ্ছিল যে জার্মানিকে ঘিরে বিভিন্ন সময় বিভিন্ন কথা হয়েছে, কিন্তু এবার জার্মানির একটা বিশ্বাস কাজ করছে। স্কোয়াড থেকে শুরু করে কোচ সবাই মিলে একটা মানে ভাইবের মধ্যে দিয়ে যাচ্ছেন যে এইবার কিছু একটা হতে পারে ভালো, স্ট্রং, এবং হোস্ট নেশনের একটা আলাদা অ্যাডভান্টেজ ডেফিনেটলি থাকে। মনে হয় জার্মানি স্ট্রং ফেভারিট হিসেবে এই টুর্নামেন্টটা শুরু করতে যাচ্ছে। পর্তুগাল, আমরা কি পর্তুগালকে ভুলে যাচ্ছি? পর্তুগালের দলটা তো দুর্দান্ত। ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ ইউরো, এইটার একটা আলাদা ব্যাপার তো থাকবে। ইতালিকে কিভাবে ভুলবেন? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওরা, কিন্তু যা তা অবস্থা ইতালির, তাই না? আমরা স্পেনকেও ভুলে যাচ্ছেন, স্পেনের কথা না বললেও কিন্তু এক্স্যাক্টলি স্পেন, মানে অনেকগুলো অপশন আছে। আমরা শুরু করি তাই না একেবারে একটা গ্রুপ দিয়ে। গ্রুপ এ তে আসলে কারা আছে? গ্রুপ এ তে আছে স্বাগতিক জার্মানি, রয়েছে স্কটল্যান্ড, রয়েছে হাঙ্গেরি এবং সুইজারল্যান্ড। তো এই যে চারটা দল গ্রুপ এ তে, আমরা শুরুটা করি গ্রুপ এ দিয়ে। গ্রুপ এ এর কি অবস্থা? দেখেন এইখানে একটা মজার একটা জিনিস আছে। একটা সময় যখন ইউরোর কোয়ালিফিকেশন রাউন্ড চলছিল, জার্মানি তো আপনার হোস্ট হিসেবে ডিরেক্টলি থ্রু করেছে এবারের ইউরোতে। তখন জার্মানিকে যদি কোয়ালিফিকেশন রাউন্ড খেলতে হতো, ওরা আসলে পার হতো কিনা সেটা নিয়ে আসলে সন্দেহ ছিল। কোচ বদল হলো, কোচ বদল হওয়ার পর এখন টনি ক্রুস আসলেন, অবসর ভেঙে রিটায়ার করে আবার হচ্ছে রিটায়ারমেন্ট থেকে আসলেন। এই দলটাকে নিয়ে মনে হয় ইউরোপের আপনার এখনের লিগগুলোর পারফর্মারই তো এই দলটার মধ্যে আছে। কাকে রেখে কাকে খেলাবে সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। অ্যাটাকিং থার্ডে লটস অফ অপশনস রয়েছে। তবে এই জায়গায় মনে হয় জার্মানির যদি স্ট্রং অপোনেন্ট আপনি গ্রুপটার হিসেবেও করেন, সেই জায়গায় কিন্তু হচ্ছে বেশ কিছু কম্পিটিটর রয়েছে। স্কটল্যান্ডকে আপনার রাখতে হবে, আপনার সেখানে হাঙ্গেরিকে রাখতে হবে, কারণ হাঙ্গেরির এই দলটা কিন্তু হচ্ছে একটা মানে কোনো ম্যাচ তারা হারে নাই। এই যে ইউরো পর্যন্ত যে তারা আসছে, কোনো ম্যাচ তারা হারে নাই। আপনি স্কটল্যান্ডের যদি হিসাব করেন, স্কটল্যান্ডের হিসাব করলে আপনি দেখবেন স্কটল্যান্ড কোয়ালিফিকেশন রাউন্ডে একটা মাত্র ম্যাচ হেরেছে, সেটা হচ্ছে স্পেনের এগেনস্টে তারা ম্যাচটা হেরেছিল। এবং স্পেনের সাথে সেই ম্যাচটা হারার ওই ব্যাক টু ব্যাক তিনটা ম্যাচ তারা ইউরোতে এবারে কোয়ালিফিকেশন রাউন্ডে ড্র করেছিল, দুটা ড্র একটা হার। সুতরাং এই দলগুলোতে তো আপনার মাথায় রাখতেই হবে, এবং সুইজারল্যান্ডও আছে। সুতরাং এই গ্রুপটাকেও না এত ইজি মনে হচ্ছে না। না, ইজি তো কোনোভাবেই না। মানে আমরা যদি জার্মানির হিসাবটা করি, মানে জার্মানির চেঞ্জ গুলো কি আসে, যে জার্মানিকে আমরা বলছিলাম যে জার্মানি হয়তো ইউরোতে সুযোগই পেত না, এরকম একটা ব্যাপার যখন দাঁড়িয়ে গিয়েছিল, জার্মানির চেঞ্জটা আসলে কোথায় এসে? দেখেন, নাগলসম্যান আসার পরে কয়েকটা আইডিয়ার ভেতরে আমরা ছিলাম, যে আমরা একটা সময় ভাবছিলাম যে ফ্লোরিয়ান ভার্টজ আর জামাল মুজিয়ালাকে বোধহয় একসঙ্গে খেলানোই সম্ভব না, কিন্তু আমরা এখন জানি যে দুজনকে নাম্বার 10-এ একসঙ্গে খেলানো যায়, তাই না? এবং আপনি কাই হাভার্টসকে হচ্ছে ওই জায়গায় ফলস লাইনে খেলাতে পারেন। আপনার বেশ কিছু অপশন আছে। আমি জার্মানির অন্য খেলাও দেখছিলাম, সেখানে আমার মনে হচ্ছে ম্যাক্সিমিলিয়ানো বায়ার, যাকে বদলি হিসেবে নামানো হচ্ছে, প্রথম ম্যাচ খেলতে নেমেছেন ইউক্রেনের সঙ্গে, উনি এইবারের টুর্নামেন্টে জার্মানির হয়ে বদলি হিসেবে নামলেও বড় ধরনের গেম চেঞ্জার তিনি হতে পারেন। জার্মানির আমার মানে এই গ্রুপ থেকে জার্মানির তো আসলে উপরে উঠতে সমস্যা হওয়ার কথা না, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। ইনফ্যাক্ট আপনি যেটা বলছিলেন যে জার্মানির কিন্তু ব্যাকআপ অপশনসও কিন্তু খুবই ভালো। লাইক তিনি নাম্বার 10 দুজনকে নিয়ে শুরু করাতে পারেন, মুজিয়ালা, এবং আরেক সাইডে ভার্টজ শুরু করলেন। কিন্তু পরবর্তী যখন সেকেন্ড হাফে চেঞ্জেস দরকার পড়বে, তখন কিন্তু উইং প্লে থেকেও কিন্তু জার্মানির ভালো ব্যাকআপ অপশন আছে। এই দলে অ্যান্ড্রিকের যেমন একটা আলাদা রোল, খুব বড় একটা রোল আমার কাছে মনে হয়, আমি জানি না মিডফিল্ডে জার্মানির এখানে থাকার কথা। এই গ্রুপ স্টেজ নিয়ে আমি খুব একটা জার্মানি নিয়ে চিন্তিত না, কিন্তু জার্মানিকে হয়তো বড় একটা প্রতিপক্ষের মুখোমুখি সেকেন্ড রাউন্ডেই হতে পারে। তবে গ্রুপ স্টেজে অন্য দলগুলোর মধ্যে এই গ্রুপ থেকে আসলে কাজ যাওয়ার সম্ভাবনা বেশি, সেটা নিয়েও যদি আমরা আলোচনা করি, তখন কিন্তু এই জায়গায় একটা ইকুয়ালি ব্যালেন্স একটা ব্যাটল মনে হয় হবে। কারণ আপনি স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, কাউকে রেখে আপনি কাউকে এগিয়ে রাখতে পারবেন না। ধরেন জার্মানির সাথে অন্য দলগুলো একটু বেশ ব্যবধান রয়েছে। আপনি যদি হচ্ছে
র্যাঙ্কিং গুলো দেখবেন কিন্তু খুব আহামরি, মানে অনেক 20+ 30+ ডিফারেন্স কিন্তু এই চারটা দলের মধ্যে ডেফিনেটলি না, অনেকটা ব্যাটল অফ স্টাইলস এর মধ্যে হবে। যেমন হাঙ্গেরি কিছুদিন ধরে তারা মার্কো রসির আন্ডারে মোটামুটি পজিশন রেখে ফুটবল খেলা শুরু করেছে, সবোজলাই ডেফিনেটলি তাদের স্টার প্লেয়ার, এবং সুইজারল্যান্ড যেটা আমরা জানি যে সুইজারল্যান্ড ডেফিনেটলি ক্যান থ্রো আ চ্যালেঞ্জ টু এনিওয়ান, এবং সুইজারল্যান্ড এই টাইপের টুর্নামেন্টে ফ্রান্স সুইজারল্যান্ডের কাছে গত ইউরোতে হেরে গিয়েছিল রাউন্ড অফ 16-এ, এখন জার্মানির গ্রুপে পড়েছে সুইজারল্যান্ড কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য বড় কন্টেন্ডার জার্মানির সঙ্গে এই গ্রুপ থেকে স্কটল্যান্ড কি একটা চ্যালেঞ্জ হতে পারে কিনা মনে হয় না আমার কাছে, মানে বিগ টুর্নামেন্টে স্কটল্যান্ডের একটা মানে ওই ব্যাপারটা আসলে কাজ করে না। মানে এই গ্রুপে আমার কাছে মনে হয় যে সুইজারল্যান্ড বা হাঙ্গেরি স্পেশালি হাঙ্গেরির আপনি যদি রেকর্ডটা দেখেন, হাঙ্গেরি যেই স্টাইলের ফুটবল খেলছে, সবজদায়ের বয়স দেখেন না আপনি 23, টিমের ক্যাপ্টেন তিনি 21 বছর বয়সে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। তো এই দলটার ভেতরে আমি একটা সম্ভাবনা দেখি হাঙ্গেরি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কেন সুইজারল্যান্ড না, আমি স্কটল্যান্ডকে ইকুয়েশনেই রাখছি না এই কারণে, মানে দুটো হিসাব করছি, তিনটা হিসাব করছি না, এখানে কিন্তু তিনটাও যাইতে পারে, আমরা জানি না, তাই না? তো আমি বলছি কেন হচ্ছে সুইজারল্যান্ডের চেয়ে এগিয়ে। সুইজারল্যান্ডে এখনো সেই জেরদান শাকিরি, সুইজারল্যান্ডের কিন্তু মেইন ম্যান এখন শাকা কতটুকু তার দলকে মোটিভেট করতে পারেন, লিড করতে পারেন, সেটা আসলে সুইজারল্যান্ডের সাকসেসটা অনেকটা ডিপেন্ড করবে তার উপর। তবে জার্মানি যে ব্যাপারটা কাজ করে, জার্মানি আসলে কত দূর যাবে এবারের টুর্নামেন্টে, তাদের হোস্টের একটা ব্যাপার থাকে। তারা 2006 ওয়ার্ল্ড কাপে যখন জার্মানি, ওটাও একটা তরুণ দল ছিল এবং ওই জার্মানি নিয়েও সবার খুব বেশি প্রত্যাশা ছিল না। শেষমেশ সেই জার্মানি একেবারে ইতালির কাছে গিয়ে শেষে গিয়ে গোল খেয়ে হারলো। কত দূর যাবে জার্মানি? কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তো যাওয়া উচিত, এর আগে সেকেন্ড রাউন্ডে মনে হয় ওদের একটা টাফ কম্পিটিশন থাকতে পারে। আমার কাছে মনে হচ্ছে এই রিজুভেনেটেড জার্মানি যদি সেমিফাইনাল পর্যন্ত অ্যাটলিস্ট না যায় হোস্ট হিসেবে, সেটা খুব বড় একটা দুর্ঘটনা হতেই পারে। আমার কাছে অ্যাটলিস্ট সেমিফাইনাল, আমার কাছে মনে হচ্ছে অ্যাটলিস্ট সেমিফাইনাল, এবং আমি মানে খুবই খুশি হব এই জার্মানিকে পুরোটা কোয়ার্টার ফাইনালের আগে জার্মানির বাদ পড়ার সম্ভাবনা দেখছি না। নাগেলসমানের উপর বিশ্বাসটা রাখছে, যেটা আসলে হানজি ফ্লিক হারিয়ে ফেলেছিলেন। নাগেলসমানের উপর ওই অরাটা তিনি নিয়ে আসছেন জার্মান ফুটবলে, তার বয়সটাকে দেখা হচ্ছে না, তিনি যেভাবে স্কোয়াডটাকে ইন্টিগ্রেট করেছেন সেটা একটা বড় ব্যাপার আমার কাছে মনে হয়। এই বয়সে একটা ন্যাশনাল টিমের কোচ হওয়া, সেই টিমটা হোস্ট, তাই না? মানে একটা বিরাট ব্যাপার। গ্রুপ বি এ চলে যাই, মানে আসল গ্রুপ, তাই না? গ্রুপ বি এর উপরে তো কোনো গ্রুপ না, গ্রুপ অফ ডেথ। গ্রুপে আছে কে? এক্সট্রিম ডেথ, এক্স্যাক্টলি। এই গ্রুপে আছে কে? এই গ্রুপে আছে স্পেন, এই গ্রুপে আছে ইতালি, এই গ্রুপে আছে ক্রোয়েশিয়া, আর এই গ্রুপে আছে আমার ফেভারিট আলবেনিয়া। কেন আপনার ফেভারিট আলবেনিয়া? মানে এই এখানে আপনি কাকে সাপোর্ট করবেন? সহজে না, আপনি এইখানে আলবেনিয়ার পক্ষে কি আপনার একটু সফট কর্নার কাজ করছে না? মানে এতগুলো টাফ দলের সাথে খেলবে দেখে একটু ধরেন সফট কর্নার। হ্যাঁ, সফট কর্নারটা কেন কাজ করবে? মানে আচ্ছা, সফট কর্নার কেন কাজ করছে আলবেনিয়ার প্রতি এটা বলি। আলবেনিয়ার কোচ কে? সিলভিনিও। হ্যাঁ। অ্যাসিস্ট্যান্ট কে? জাবালেতা। হ্যাঁ, তো এই যে আলবেনিয়ার 2016 পরে প্রথম তারা ইউরো খেলতে যাচ্ছে, আমি বলছি না যে এখান থেকে আলবেনিয়া উঠবে, আমি শুধুমাত্র আমি যেহেতু গরিব, আমি গরিবদের পক্ষে থাকতে পছন্দ করি, আমি সেই জায়গায় আলবেনিয়াকে সমর্থন দিচ্ছি। যাই হোক, আমরা একটা করে আসি। প্রথমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ইতালি। আমার মনে হয় ইতালির এইবারের দলটা ঠিক মানে ওয়ার্কআউট, মানে ধরেন হচ্ছে গিয়ে কিছুদিন আগে মরিনিওই তো মনে হয় একটা কমেন্টস করলেন যে এই দলটা আসলে ইউরোতে খুব বেশি দূর যাওয়া সম্ভব না। কিন্তু ইতালিকে কিন্তু বারবারই এই ধরনের কম্পিটিশনের আগে আন্ডারডগ হিসেবেই আখ্যা দেওয়া হয়। যেমনটা গত ইউরোতেও কিন্তু তারা আন্ডারডগ হিসেবেই এসছিল। তারা 2018-তে ওয়ার্ল্ড কাপ খেলতে পারলো না, তারপর 34টা ম্যাচের আনবিটেন রান দিয়ে তারা ইউরো জিতে গেল। 2022-এ ওয়ার্ল্ড কাপ খেলতে পারলো না, কিন্তু তারা ইউরোতে সাধারণত ভালো করে। কিন্তু ইতালির এই দলটার সমস্যাটা যেই জায়গায়, লুচিয়ানো স্পালেত্তি যিনি ইতালির কোচ হয়ে এসেছেন গেল বছরে, এরপরে থেকে তিনি যে ম্যাচগুলো খেলেছেন সেই ম্যাচগুলোতে আমার কাছে মনে হচ্ছে তিনি এখনো তার প্রপার ফরমেশনটা জানেন না। ভালো একটা পয়েন্ট। আমরা কিন্তু দেখেছি যে ইতালিকে আপনি যদি দেখেন যে কিছু কিছু ম্যাচ তারা 3 জন সেন্টার ব্যাক নিয়ে তারা খেলেছে, কয়েকটা ম্যাচে তারা হচ্ছে 4 ম্যান ব্যাক লাইনে চলে গিয়েছে। ইনফ্যাক্ট লাস্ট যে 2টা প্রস্তুতি ম্যাচ খেললো ইতালি, সেখানেও কিন্তু সেম রোটেটটা হয়েছে। শেষ যে ম্যাচগুলো তারা খেলছে এখন মার্চ থেকে, সেগুলো মনে হচ্ছে তারা 3 ম্যান ব্যাক লাইনেই শিফট করতে যাচ্ছে। এবং এইখানে মেজর সমস্যাটা আচেরবির না থাকাটা, তার থাকাটা খুব বেশি দরকার ছিল ইতালির এই দলটাকে, যেহেতু কিয়েলিনি বনুচ্চি যুগের পরে আমরা বড় কোনো টুর্নামেন্টে প্রথম ইতালিকে দেখতে যাচ্ছি। তবে ইতালির এই জায়গায় আপনি আশা জায়গা নিয়ে কি আপনি স্কামাক্কার কথা বলবেন? স্কামাক্কা বড় টুর্নামেন্টে গিয়ে আমার কাছে মনে হয় না এখনো তার ওই
ধারটা আছে, আপনি রাসপাদোরিকে মানে স্ট্রাইকিংয়ে যে সমস্যাটা ইতালির, আমরা সেই আদিকাল থেকে বলছি মনে হচ্ছে আমার কাছে, সেটা এখনও রয়ে গেছে। যে ব্যাপারগুলোয় ইতালির একটু ভরসা থাকতে পারে, তাদের উইংব্যাক যেহেতু অ্যাটাকের মূল অস্ত্র, ডিমার্কো আমার কাছে মনে হয় যে এই লেফট উইং ব্যাক গেম চেঞ্জার হতে পারেন ইতালিকে যদি খুব বেশি ভালো করতে হয়। আরও কয়েকটা ব্যাপারে খেয়াল রাখা দরকার। আমি কালাফিওরের খেলা দেখছিলাম, আমার কাছে মনে হচ্ছে সলিড সেন্টার ব্যাক এবং লেফট ফুটেড, আপনি এলসিবি তাকে খেলাতে পারেন। আবার যদি ফোরম্যান ব্যাকলাইনে সেটা হয়তো ইতালি যাবে না, সেখানে তো আরেকটা অপশন থাকতে পারে, কিন্তু কালাফিওরি এই টুর্নামেন্টে খুব ভালো করার সম্ভাবনা আমি দেখছি। আর বাকি যাদের কথা, কিয়েজাকে একদম মেইন ম্যান হতে হবে, এর মধ্যে কোনো দ্বিমতের বা কোনো রকম কোনো জায়গা নেই। কিয়েজা কিন্তু মোটামুটি ইউভেন্তুসে তার মেইন ম্যান সেই স্ট্যাটাসটা কিন্তু হারিয়ে ফেলেছেন, সেটা কিন্তু আসলে তার জন্য একটা বড় প্রেসার ক্রিয়েট করবে। এটার কারণ তো আসলে আলেগ্রির সাথে তার ফরমেশনের বনিমনা না হওয়াটা। ডেফিনেটলি। এবং আপনি কালাফিওরের কথা বলছেন, আমি আরেকটা নাম অ্যাড করতে চাই এখানে, বাস্তোনির নামটা। বাস্তোনি হ্যাড আ ব্রিলিয়ান্ট সিজন ইন্টারের সঙ্গে, এবং এই টুর্নামেন্টে আসলে তাকে বনজর্নো আছেন। আমার কাছে মনে হয় যে ইতালির এই টিমটা ডিফেন্ডার দিয়ে কোনো সমস্যা নাই, তাই না? সব মিলিয়ে বোধহয় 11 জন ডিফেন্ডারই আছেন এই দলে। হ্যাঁ, ইতালিয়ান এক্স্যাক্টলি। তবে চিন্তার জায়গা কিন্তু মনে হয় ফরওয়ার্ড লাইনের অফ ফর্ম থাকাটা সারা জীবনই, ফরওয়ার্ডের সঙ্গে মিডফিল্ডে তাদের কম্বিনেশনটা আসলে কি হবে। মানে এখানে আমরা পেলেগ্রিনিকে দেখছি, আমরা এখানে ক্রিস্টিয়ান থেকে দেখছি, এর বাইরে বোধহয় ইতালির বারেল্লা, যাকে আমরা বলি যে ক্রিয়েটিভলি ইতালির কিন্তু তাকে কিন্তু সবচেয়ে বড় ভরসা। খুব বেশি আপনি যদি দেখেন, লুচিয়ানো স্পালেত্তি আসার পর কয়েকটা ম্যাচ কিন্তু তাকে ড্রপও করা হয়েছে। আবার শেষ মুহূর্তে বারেল্লাকে ছাড়া এই দলটাকে এনাফ ক্রিয়েটিভ জায়গাতেও নিয়ে যাওয়া যাবে বলে বিষয়টা এখানে কিন্তু পরিষ্কার। আমরা যেরকম মাথায় কিছুটা হলো মানে ব্রেইনস্টর্ম করতে হচ্ছে যে আসলে ইতালির কম্বিনেশনটা কি হবে, স্পালেত্তিকেও এই কাজটাই করতে হচ্ছে, যেটা বেশ ভালো। যেটা আসলে এই কারণেই ইতালিকে এবার খুব বেশি দূর যেতে দেওয়ার মানে দেখার সুযোগটা আমাদের একটু কম। পড়েছে গ্রুপ অফ ডেথ, আবার এই গ্রুপে পড়েছে মানে স্পেন এন্ড ক্রোয়েশিয়া। আচ্ছা, এই প্রেডিকশনের পরে আসছি। স্পেন তারা 2018 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়েছে টাই ব্রেকারে। তারা 2021 যে ইউরোটা হয়েছে, 2020 ইউরো, সেখান থেকে বাদ পড়েছে টাই ব্রেকারে। তারা 2022 ওয়ার্ল্ড কাপে বাদ পড়েছে টাই ব্রেকারে। স্পেনের এই দলটা তরুণ দল এবং তাদের কোচ তিনি আসলে তরুণদেরকে সাধারণত সামলে আসেন, মানে তার এরকম একটা রেকর্ড আছে। এবার তো তারা প্রচুর তরুণের সংখ্যা কিন্তু আরো বেড়েছে। আপনি এই দলটাতে যদি দেখেন, মানে ইয়াং ফুটবলারের সংখ্যাই আসলে বেশি। লামিন ইয়ামালের কথাই আমরা যদি বলি, কিন্তু স্পেনের এই দলটার অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেটা নির্ভর করবে আমার কাছে মনে হয় আলভারো মোরাতার উপরে। কেন আলভারো মোরাতার উপরে? স্পেনকে আমরা জানি যে তারা হয়তো গ্রুপ স্টেজ পেরিয়ে গেল, তারা একটা নকআউট পর্বের ম্যাচে আসলো, আপনি দেখবেন যে পজেশন, পাস, কিন্তু আপনি জানেন না আসলে এই পাসের এন্ড প্রোডাক্ট আসলে কি হবে। এই রকম পরিস্থিতি থেকে যদি তাদের স্ট্রাইকাররা গোল আদায় করতে পারে, আমার কাছে মনে হয় না তাহলে স্পেনের কোনো সমস্যা আছে। স্পেনের গোল আদায় করতে পারাটা খুব বেশি সমস্যা। দুটো ম্যাচে তারা 10টা গোল করেছে, কিন্তু হ্যাঁ, প্রতিপক্ষের একটা ব্যাপার আছে। কিন্তু স্পেনের এই দলটাকে আমি এই গ্রুপ থেকে থ্রু হতে দেখছি। হয়তো খুব বেশি দূর যাবে কিনা এটা ইউরোতে প্রেডিক্ট করা খুবই কঠিন। আর কিন্তু কত দূর, মানে স্পেন গ্রুপ থেকে তো যাচ্ছে নাকি, এটা কনফার্ম মোটামুটি মনে হয় আমাদের প্রেডিক্ট করতে বলা হলে এটা। এবং যেই ম্যাচটায় এটা ধরতে পারেন, যেই ম্যাচটা এরকম পজিশনে থাকবে নকআউট পর্বে, যে স্পেন পজিশন রেখেছে, গোলের সুযোগ তৈরি করতে পারছে কিনা, ক্লিয়ার কাট চান্সেস, এবং ওখানে রদ্রিকে লাগবে আমার কাছে। ম্যান সিটিকে যেভাবে তিনি উদ্ধার করেন, রদ্রিকে ওই সব ম্যাচে উদ্ধার করতে হবে হয়তো। এবং এই দলটা দেখেন, রদ্রি পেড্রি, মানে সামনে লামিন ইয়ামাল রয়েছে একটা পাশে, ঠিক আছে, আলভারো মোরাতা রয়েছে, এবং ডিফেন্ডিং লাইন তো যথেষ্ট সেট। যদিও ইনফ্যাক্ট ফার্মিন লোপেজ, নিকো উইলিয়ামস, আমরা মানে নামগুলো সবগুলো আসলে বলা সম্ভব না এইটুকু সময়ের ভেতরে। নিকো উইলিয়ামস এই টুর্নামেন্টে মানে নজর কাটতে পারেন এরকম যদি আপনি 50 জন ফুটবলার বের করেন, তার ভিতরে বোধহয় একজন নিকো উইলিয়ামস ডেফিনেটলি থাকবে। ইনফ্যাক্ট লাস্ট ওয়ার্ল্ড কাপের সময় কিন্তু তাকে ধরা হচ্ছিল যে সেটা 10 ইয়াং ফুটবলারের মধ্যে একজন তিনি হতে পারেন, যাকে আসলে কখনো ধরা হয় না। ক্রোয়েশিয়া, তাই না, মানে যাদেরকে আমরা টুর্নামেন্ট শুরুর আগে খুব একটা খাতায় পাতায় রাখি না, আমরা এদেরকে বোধহয় বাদ দিতে পারলেই বেঁচে যাই, কিন্তু ক্রোয়েশিয়া আমাদের সবাইকে আবার দেখেন, ওরা কখনো কোনো কিছু জিতলেও আপনারা দেখবেন হচ্ছে খারাপ লাগবে না। মানে ধরেন টুর্নামেন্ট শুরুর আগে হচ্ছে গিয়ে ওদেরকে আমরা ফেভারিট ধরি না, কোনো পাত্তা দেই না, বাট ওরা জিতে যায় এবং সেটার পর কোনো কিছু। ক্রোয়েশিয়ার এখনো সেই পুরনো সমস্যাগুলো রয়ে গেছে, মানে সেই স্ট্রাইকার নাই, মানে
প্যাটার্ন কিন্তু পাল্টায় না জাতীয় দল। আমরা যেমন বলি না বাংলাদেশে মানে খুব ডমিনেটিং উইন আমরা দেখি না আসলে ক্রোয়েশিয়া। আমরা যে যেমনটা বলি না যে বাংলাদেশের কোনো স্ট্রাইকার নাই, যে জাহিদ হাসান এমিলি চলে যাওয়ার পর থেকে এই সব দল নিয়ে একই কথা বলতে হচ্ছে আমাদের ক্রোয়েশিয়াকে নিয়ে। বুদিমির আছেন, মদ্রিচ, পেরিসিচ, সবার বয়স 35-এর ওপরে। এই দলটার এভারেজ বয়স করলে মানে ডেফিনেটলি 30-32 চলেই আসবে, এরকমই চলে আসবে। মানে কোভাচিচ, ব্রোজোভিচ, মডরিচ, ওদেরকে আমরা কয় বছর ধরে খেলতে দেখছি এবং এই তিনজনের সেট লাইনটাই কিন্তু আমরা পাচ্ছি এবং ওটাই থাকবে। ক্রোয়েশিয়াকে আমরা আসলে কত দূর যেতে দেখছি? আমার মনে হয় স্পেন, ইতালি এবং ক্রোয়েশিয়া এই রাউন্ড থেকে থ্রু করছে। আমরা স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া তিনটা যদি যায়, মানে এখানে তো পয়েন্টের একটা ব্যাপার থাকবে। মানে আপনি তৃতীয় হয়েছেন, আপনার পয়েন্ট যদি নিজের পক্ষে 4 না হয়, মানে টেকনিক্যালি বলছি গুড পয়েন্ট, আপনি বাকি গ্রুপের সাথে তো আপনার কম্প্যারিজন হবে। হ্যাঁ, তাই না? ডেফিনেটলি। তো ওখান থেকে দেখা গেল এমন একটা গ্রুপ যেখানে বেলজিয়ামের গ্রুপটা যেমন তুলনামূলক একটু সহজ, ওখান থেকে হয়তো 4টা পয়েন্ট যে কেউ একজন পেয়ে যাবে, বা এমনও হতে পারে যে 5 পয়েন্ট নিয়েও হয়তো পরের রাউন্ডে যেতে পারবে কিনা, এরকম জায়গাও তৈরি হতে পারে, এরকম ইকুয়েশন ডেফিনেটলি তৈরি হতে পারে। এবং সেটা হলে আসলে এই ম্যাচগুলো ধরেন খুব বেশি যে গোল স্কোরিং ম্যাচ হবে সেটাও না, কারণ ইতালি যে ধরনের ফুটবল খেলে, ক্রোয়েশিয়ার কাছে আমরা খুব বেশি হচ্ছে গিয়ে এক্সপ্লোসিভ ম্যাচ আমরা দেখি না। স্পেনের কাছে হয়তো বা হতে পারে। তাহলে এই গ্রুপ থেকে আমি বলছি আমার ফেভারিট হচ্ছে স্পেন, ক্রোয়েশিয়া দ্বিতীয়, তৃতীয় হচ্ছে ইতালি। আমার প্রেডিকশনটাও কাছাকাছি এরকমই, স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি। আমার মনে হয় স্পেন, ইতালি আর ক্রোয়েশিয়া ঘুরিয়ে ফিরিয়ে প্যাচগোছ করে দেখবেন হচ্ছে বেস্ট থার্ড টিম হয়ে সামনে টানবে। হোয়াট অ্যাবাউট আলবেনিয়া, মাই ফেভারিট টিম? শ্রদ্ধা রইল তাদের জন্য। মানে আলবেনিয়ার সঙ্গে ইতালির খেলা ফার্স্ট ম্যাচ, যদি কোনো ইন্টারেস্টিং কিছু থাকে আলবেনিয়া নিয়ে, স্পেন, ক্রোয়েশিয়া আর এই ইতালির টিমে, ইতালির গ্রুপে আলবেনিয়া ফোর্থ হয়ে শেষ করছে, আই থিংক সেটাই আপনার প্রিয় দলের জায়গা। আলবেনিয়াকে কেউ তেমন কদর করছে না, কিন্তু আমরা একটু আপনার কদর করতে চাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.